গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের জীবনমুখে একটি উপন্যাস, পেন্সিলে আঁকা পড়ি। পড়ছি এর দ্বিতীয় পর্ব। ফ্লোরে ফিরে রেশমা হতভম্ব হয়ে গেল। শুটিং প্যাক আপ হয়ে গেছে। আজমল তরফদার শুকনো মুখে বসে আছেন। ইলেকট্রিসিটি চলে গেছে বলে ফ্যান ঘুরছে না। একজন ফ্লোর বয় তাকে প্রবল বেগে তালের পাখা দিয়ে হাওয়া করছে। তারপরেও আজমল তরফদার ঘামছেন। ইউনিটের সব লোক কেমন যেন গম্ভীর। তার আশেপাশেই ঘোরাঘুরি করছে। শুটিং প্যাক আপ হওয়ার মূল কারণ হল নায়ক ফরহাদের সঙ্গে ডাইরেক্টর সাহেবের খিটিমিটি হয়েছে। নায়ক এক পর্যায়ে বলেছেন, এই ছবির কাজ করব না, বলেই ফ্লোর থেকে বের হয়ে গাড়িতে উঠেছেন। আজমল তরফদার ক্লান্ত গলায় বললেন, আজ হোক কাল হোক, এই নকরামি যে সে আমার সঙ্গে করবে এটা জানতাম। আমার সঙ্গে তার কোনো খিটিমিটি হয়নি। সে যা বলেছে আমি শুনেছি। তার অন্যায় কথা শুনেও আমি বলেছি ঠিক আছে। তারপরেও সে ফ্লোর থেকে চলে গেল। ঘটনাটা কি? ঘটনা তোমরা কেউ জানো না, জানি আমি। ঘটনা বলি শোনো। তার সাথে আমাদের ছবির কন্ট্রাক্ট হয় 2 বছর আগে। 1 লাখ টাকায় কন্ট্রাক্ট। 1 লাখ টাকা পেয়েই সে তখন হাতে আসমানের চাঁদ পেয়েছে। খুশিতে গুলগুলা। এর মধ্যে ঘটনা ঘটল, তার 3টা ছবি হয়ে গেল সুপারহিট। 1 লাখ টাকা থেকে বেড়ে তার রেমুনারেশন 1 লাফে হয়ে গেল 4 লাখ। আমাদের সঙ্গে আগের চুক্তি 1 লাখের চুক্তি। বেটা গেছে ফেঁসে। এখন চাচ্ছে মোচড় দিয়ে আরও কিছু বের করে নিতে। এই হচ্ছে ব্যাপার। শুভঙ্করের অঙ্ক। মিজান বলল, আমরা এখন স্যার করব কি? টাকা বাড়াবো? দেখি, যদি বলেন সন্ধ্যার পর ফরাদ ভাইয়ের বাসায় গিয়ে হাতে পায়ে ধরে করো যা ইচ্ছা। আপনি সঙ্গে গেলে ভালো হয় স্যার, যাবেন? আজমল তরফদার জবাব দিলেন না। ভুরু কুচকে বসে রইলেন। শুটিং প্যাক আপ হবার পরেও কেউ যাচ্ছে না, বসে আছে। বিকেল 4টা পর্যন্ত শিফট। এখন বাজছে মাত্র 12টা। সারাদিনের কাজ মাটি হবে তা তো হয় না। নায়ক ছাড়াও তো অনেক কাজ আছে, সেগুলো করা যায়। ডাইরেক্টর সাহেব রাগের মাথায় প্যাক আপ বলার পরেও মিজান চোখের ইশারায় বলেছে প্যাক আপ না, সাময়িক বিরতি। অবস্থা ঠান্ডা হলে কাজ আবার শুরু হবে। অবস্থা ঠান্ডা হল না। মিজান যখন ডাইরেক্টর সাহেবের কানে কানে বলল, লাঞ্চ ব্রেকের পর কি স্যার ছোটখাটো 2-1টা কাজ করে ফেলব, তখন আজমল তরফদার প্রচণ্ড ধমক দিলেন, গাধার বাচ্চা, প্যাক আপ হয়ে গেছে তুই দেখছিস না? খালি বেশি কথা, সামনে থেকে যা, আমাকে কাজ শেখায়। মিজান কুৎসিত ধমকে কিছু মনে করল না। কুৎসিত গালি তুইতুকারি শুটিং ফ্লোরে চলবে না তো কোথায় চলবে? শুটিং ফ্লোর তো আর শান্তিনিকেতনের আম্রকুঞ্জ না। মিজান একটু দূরে সরে গিয়ে সিগারেট ধরালো। লাইটম্যানদের ইশারায় জানালো শুটিং আসলেই প্যাক আপ। লাইট নামানো হচ্ছে। চারদিকে আনন্দময় ব্যস্ততা। রেশমার বুক ধকধক করছে। তার মন বলছে আজ পেমেন্ট হবে না। গতকাল 2 শিফট কাজ হয়েছে, পেমেন্ট হয়নি। বলা হয়েছে আজকের কাজ শেষ হলে একসঙ্গে পেমেন্ট। আজ যে অবস্থা তাতে পেমেন্টের কোনো সম্ভাবনা সে দেখছে না। জয়দেবপুর ফিরে যাবার ভাড়া পর্যন্ত নেই। 2 দিন হল ঘরে চাল নেই। আশপাশের দোকান থেকে ধারে আনার উপায় নেই। সবাই টাকা পায়, ধার কেউ দেবে না। তারপরেও সে 3 কেজি চালের ব্যবস্থা করেছিল। আজ টাকা নিয়ে ফেরার পর 1 সপ্তাহের চাল ডালের ব্যবস্থা করে ফেলতে হবে। রেশমা মিজানের কাছে গিয়ে দাঁড়াল। মিজান বলল, কি চাস? পেমেন্ট হবে না মিজান ভাই? শব্দটার মানে কি রেশমা ধরতে পারছে না। হ্যাঁ না না। খুব অসুবিধায় আছি মিজান ভাই। আমরা কি খুব সুবিধায় আছি? ব্যাককালের মতো কথাবার্তা বলিস কি জন্যে? ছবির 12টা বেজে গেছে আর তোর হলো পেমেন্ট। টাকা দরকার ভালো কথা, তার সময় আছে না। বড় অসুবিধার মধ্যে আছি মিজান ভাই। অফিসে যা, অফিসে গিয়ে মুন্সি সাহেবকে বল এখানে কোনো পেমেন্ট হবে না, সব পেমেন্ট অফিসে। ম্যানেজার সাহেবকে একটু বলে দিবেন? আচ্ছা। মনে থাকবে মিজান ভাই? রেশমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। গত মাসে বিনাকা স্টোর থেকে খুব কায়দা করে বাজার করেছে। বিনাকা স্টোরের মালিক ইসমাইল সাহেবকে বলেছে, চাচা আজ আমার একটা সুসংবাদ আছে। আমাদের লাস্ট ছবিটা হিট করেছে তো, এই জন্যে সবাইকে বোনাস দেওয়া হয়েছে। ইসমাইল হাই তুলতে তুলতে বলল, ভালোই তো। আপনার দোকান থেকে তো শুধু ধারেই বাজার করি, আজ নগদানগদি খরিদ। ভুটানের মরিচের আচার আছে না? আজ ভুটানের একটা মরিচের আচারও কিনব। আছে? ইসমাইল আবারও হাই তুলে বলল,
সে হাই না তুললে কোনো কথা বলতে পারে না। চাল, ডাল, আটা, ভুটানের মরিচের আচার, সয়াবিন তেল, চা, চিনি সব মিলিয়ে ৫৭৩ টাকা। রেশমা বাজারের সব প্যাকেট একত্র করে দাম দেওয়ার জন্য ভ্যানিটি ব্যাগ খুলে হতভম্ব চোখে ভ্যানিটি ব্যাগের দিকে তাকিয়ে রইল। ইসমাইল সন্দেহজনক গলায় বলল, কি, টাকা চুরি গেছে? না, আনতে ভুলে গেছি। চাচা, আমার সঙ্গে কাউকে দিয়ে দিন, বাসা থেকে নিয়ে আসবে। যাবে আর আসবে, আমি রিক্সা ভাড়া দিয়ে দেব। ইসমাইল খানিকক্ষণ ভুরু কুচকে থেকে বলল, কাল দিলেই হবে। আমি স্টুডিওতে যাবার সময় দিয়ে যাব। আমি সকাল ৮টার আগেই যাই, তখন দোকান খোলে না? ১০টার আগে দোকান খুলি না। তাহলে ফেরার পথে দিয়ে যাব। আচ্ছা। রেশমা আর যায়নি। যাবে কিভাবে, হাত খালি? আল্লাহর অসীম মেহেরবানি, ইসমাইল তার বাসা চেনে না। বাসা চিনলে লোক পাঠিয়ে দিত। সন্ধ্যা মিলিয়ে গেছে। রেশমা শুকনো মুখে বসে আছে বাণী কথাচিত্রের অফিসে। মিজান ম্যানেজার সাহেবকে রেশমার পেমেন্টের ব্যাপারে কিছু বলেনি। বাণী কথাচিত্রের ম্যানেজার মুন্সি শুকনো মুখে বলেছে, শুটিংয়ের পেমেন্ট এখন বন্ধ। স্যারের লিখিত অর্ডার ছাড়া পেমেন্ট হবে না। মুন্সি কঠিন লোক, কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরলেও কিছু হবে না। তারপরেও রেশমা বসে আছে, যদি মিজান ভাই চলে আসেন। ইউনিটের লোকেরা ফিল্ম অফিসে দিনের মধ্যে একবার আসেই। মুন্সি বলল, খামাখা বসে আছো কেন, চলে যাও। মিজান ভাই আমাকে থাকতে বলেছেন। তাহলে থাকো। রেশমা মনে মনে হাসল। অভাব তাকে আর কিছু শেখাক না শেখাক একটা জিনিস শিখিয়েছে, সুন্দর করে মিথ্যা বলা শিখিয়েছে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে মিথ্যা কারা বলে? অভাবী মানুষেরা। সবচেয়ে সুন্দর অভিনয় কারা করে? অভাবী মানুষেরাই করে। সারাক্ষণ তাদের অভিনয় করতে হয়। প্রচণ্ড দুশ্চিন্তা নিয়ে রেশমা অপেক্ষা করছে, অথচ সে তার মুখ হাসি হাসি করে রেখেছে। এই অভিনয় মোটেই সহজ অভিনয় না। রাত ৮টায় অফিস বন্ধ হয়ে যায়। ৮টা বাজতে ১০ মিনিট বাকি। মুন্সি বলল, কই, মিজান সাহেব তো এলেন না। রেশমা উদ্বিগ্ন গলায় বলল, আমিও তো কিছু বুঝতে পারছি না। মিজান ভাই বললেন সন্ধ্যার পর অফিসে চলে এসো, জরুরি কথা আছে। ভুলে গেলেন কিনা কে জানে, সম্ভবত ভুলে গেছেন। সে উঠে দাঁড়াল। যাদবপুর ফিরে যাবার বাস ভাড়া তার কাছে নেই। সেটা সমস্যা না। তার মতো রূপবতী মেয়ে যদি কন্ডাক্টরকে নরম গলায় বলে ভাড়া নাই, কন্ডাক্টর কিছু মনে করবে না। তবে এদের কাছে সত্য কথা বলতে হবে। এদের কাছে বানিয়ে কোনো গল্প বলা যাবে না। একজন অভাবী মানুষ অন্য একজন অভাবী মানুষের অভিনয় চট করে ধরে ফেলে। বাসের কন্ডাক্টরও অভাবী লোক। আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামতে পারে। রেশমাকে মগবাজার বাস স্টেশন পর্যন্ত যেতে হবে। সে মনে মনে চাইছে বৃষ্টি নামুক, তবে এখন না, বাসে ওঠার পর ঝুম বৃষ্টি নামুক। সে বৃষ্টির পানিতে ভিজে জবজবা হয়ে বাসায় যেতে চায়। গরমে ঘামে গা ঘিনঘিন করছে। মানুষের অপ্রয়োজনীয় ইচ্ছাবোধ হয় সবসময় পূরণ হয়। বাস থেকে নেমেই রেশমা বৃষ্টি পেয়ে গেল। ভালো বৃষ্টি। রিকশাওয়ালারা ঘণ্টা বাজিয়ে আসছে, আসুক। রিকশায় ওঠা যাবে না। প্রথমত টাকা নেই, দ্বিতীয়ত ইচ্ছা করছে না। বৃষ্টিতে ভিজতেও খুব যে আরাম লাগছে তা না। ফোঁটাগুলো ধারালো বলে মনে হচ্ছে, কেমন যেন গায়ে বিঁধে যাচ্ছে। কিছু কিছু বৃষ্টি নরম করে গায়ে পড়ে, কিছু কিছু বৃষ্টি ধারালো বালির কণার মতো শরীরে বিঁধে যায়। এরকম কেন হয় কে বলবে? বাসার কাছাকাছি এসে রেশমা তার শরীর থেকে ছবির নাম মুছে মিতু হয়ে গেল। এখন সে আর রেশমা না, এখন সে মিতু। বাসার বারান্দায় মোড়ার উপর মবিন ভাই বসা, তার পাশে মিতুর বোন ঝুমুর গালে হাত দিয়ে গল্প শুনছে। ঝুমুর মিতুকে দেখেনি। মবিন প্রথম দেখল এবং আঙুল উঁচিয়ে ঝুমুরকে দেখাল। ঝুমুর উঠে দাঁড়াল, খুশি খুশি গলায় চেঁচাল, আপা চলে এসেছে, আপা। ঝুমুরের চিৎকার শুনে তার মা শাহেদা এসে দরজায় দাঁড়ালেন। তার মুখও আনন্দে উজ্জ্বল। তিনি এগিয়ে এসে মেয়ের হাত ধরে নরম গলায় বললেন, ভিজে কি হয়েছিস? ভিজলি কেন? রিকশা নিয়ে চলে এলেই হতো। মিতু মবিনের দিকে তাকাল। মার সামনে এই মানুষটির সঙ্গে কথা বলতে তার লজ্জা লাগে। আগে যখন আপনি করে বলতো তখন লজ্জা লাগত না, এখন তুমি তুমি করে বলে বলেই লজ্জা লাগে। মিতু বলল, তুমি কখন এসেছ? মবিন জবাব দিল না, মুখ টিপে হাসল। ঝুমুর বলল,
মবিন ভাই বিকেলে এসেছে। আমি বললাম, আপার আজ সেকেন্ড শিফট পর্যন্ত শুটিং, 12টার আগে আসবে না। মবিন ভাইয়া বলেছে অবশ্যই সে 8টার আগে চলে আসবে। ওনার কথাই ঠিক হলো। আপা, তুমি কাপড় বদলে আসো, শীতে কাঁপছ। মিতু কাপড় বদলাতে গেল। শাহেদা বাথরুমের পাশে তোয়ালে হাতে দাঁড়িয়ে আছেন। তিনি চাপা গলায় বললেন, মবিন আজ বাজার টাজার করে নিয়ে এসেছে। কেন? জানি না কেন। 2 কেজির মতো পোলাওয়ের চাল, খাসির মাংস, বাটার অয়েল। আমাকে বলল, মা, আপনার হাতে পোলাও কোরমা খেতে ইচ্ছা করছে। রেঁধেছ পোলাও কোরমা? হুম। ঘরে আদা গরম মশলা কিছুই নাই। তুই তো টাকা পয়সাও দিয়ে যাসনি। গরম মশলা ছাড়াই কোরমা রেঁধেছ? না, মুবিন বলল, আর কি কি লাগবে আমি তো জানি না, একটা কাগজে লিস্ট করে দিন, নিয়ে আসি। বুদ্ধিমান ছেলে। আমাদের অবস্থা যে জানে না তা তো না। তাড়াতাড়ি খাবার দিয়ে দাও মা, প্রচণ্ড খিদে লেগেছে। তুই কি টাকা পয়সা কিছু এনেছিস? মিতু জবাব দিল না। টাকা পয়সা নিয়ে কথা বলতে কিংবা টাকা পয়সা নিয়ে ভাবতে এই মুহূর্তে ভালো লাগছে না। শাহেদা চাপা গলায় বললেন, ও তোর জন্য কি জানি এনেছে, হঠাৎ করে এইসব কি বুঝলাম না। শাহেদা না বুঝলেও মিতু বুঝেছে। আজ 18 তারিখ, তার জন্মদিন। বাসায় কারোর মনে নেই, তার নিজেরও মনে নেই, কিন্তু মুবিন ভাইয়ের ঠিকই মনে আছে। এই এক উপলক্ষ ধরে শুধু শুধু এতগুলো টাকা খরচ করার কোনো মানে হয় না। মিতু তোয়ালে দিয়ে ভিজে চুল জড়িয়ে বারান্দায় এসে দাঁড়াল। মুবিন একা একা বসে আছে। তাকে কেমন রোগা রোগা লাগছে। মিতু হাসি মুখে বলল, তুমি নাকি আমার জন্য কি উপহার এনেছ, মা বলল। হুম। কই উপহারটা দাও। ঝুমুরের কাছে দিয়েছি। জিনিসটা কি, বই? হুম, একটা শাড়ি, কম দামি জিনিস, সুতি শাড়ি। রংটা খুব মনে ধরল। কি রং? জামিনটা হালকা বেগুনি, পাড় সবুজ। কালো মেয়েদের জন্য কখনো বেগুনি রং কিনতে নেই। বেগুনি রঙে কালো মেয়েদের আরো কালো দেখায়। বেগুনি রং আশপাশ থেকে রং শুষে নেয়। এত সব জানো কিভাবে? আমাদের মেকআপ ম্যান, তার কাছে শুনেছি। আজ তোমাদের শুটিং ক্যান্সেল হলো কেন? নানান কারণ। অন্য কথা বলো। তোমার সঙ্গে ছবির গল্প করতে ভালো লাগে না। চাকরি টাকরির কোনো খবর পেয়েছ? না। বাজার, উপহার এসব দেখে ভাবলাম হয়তো কিছু পেয়ে গেছ। এখনো পাইনি। তাহলে করছো কি? আগে যা করতাম তাই করছি। জ্ঞানের ফেরিওয়ালা, বাড়ি বাড়ি জ্ঞান ফেরি করে বেড়াচ্ছি। প্রাইভেট টিউশনি। চাকরির ইন্টারভিউ দেয়া কি বন্ধ করে দিয়েছ? না, এখনো দিচ্ছি। আমার ধৈর্য আমার দুর্ভাগ্যের মতোই সীমাহীন। বইয়ের ভাষায় কথা বলবে না, আমার খুবই বিরক্তি লাগে। যা বলার সহজ সাধারণ ভাষায় বলবে। আচ্ছা, বলবো। মিতু মবিনের পাশে রাখা মোড়ায় বসতে বসতে বলল, তুমি জ্ঞানের ফেরিওয়ালা হয়ে যা রোজগার করো তাতে তোমার নিজেরই চলে না, তার উপর দেশে টাকা পাঠাতে হয়। এই অবস্থায় শুধু শুধু এতগুলো টাকা খরচ করা খুব অন্যায়। মবিন হালকা গলায় বলল, ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে। তোমাকে না বললাম বইয়ের ভাষায় কথা বলবে না? দিনরাত বই পড়তে পড়তে নিজে খানিকটা বইয়ের মতো হয়ে গেছি। শুষ্কং কাষ্ঠং। এই যে এত ইন্টারভিউ দিচ্ছ, কোথাও কিছু হচ্ছে না? প্রতিবারই হচ্ছে হচ্ছে একটা ভাব হয়, তারপর হয় না। সেটা আবার কেমন? দিন কুড়ি আগে চাকরির একটা ইন্টারভিউ দিলাম। বোর্ডের চেয়ারম্যান বললেন, আপনার বাইরের পড়াশোনা তো বেশ ভালো, কোয়াইট ইমপ্রেসিভ। আপনার ইন্টারভিউ নিয়ে ভালো লাগলো, এই পর্যন্তই। চাকরি হয়নি। একদিন নিশ্চয়ই হবে। মবিন হাসল, সুন্দর করে হাসল। অন্ধকারে তার হাসি মুখ দেখা গেল না। মিতুর মনে হল দেখা না যাওয়াটাই ভালো। মানুষটার হাসি মুখ এত সুন্দর, দেখলেই বুকে অসহ্য যন্ত্রণা হয়। ঝুমুর এসে বলল, মবিন ভাই, খেতে আসুন। মবিন উঠে দাঁড়াল। মেঝেতে পাটি বিছিয়ে খাবারের আয়োজন। মবিনকে মাঝখানে রেখে দুবোন দুপাশে বসেছে। শাহেদা খাবার এগিয়ে দিচ্ছেন। মবিন তার দিকে তাকিয়ে বলল, মা, আপনি খাবেন না? সুন্দর করে মা ডাকল, কিন্তু শাহেদারই সেই মা ডাক ভালো লাগল না। ছেলেটা ভালো, খুবই ভালো। তার বড় ছেলে রফিকের প্রিয় বন্ধুদের একজন। তাকে দেখলেই রফিকের কথা মনে হয়। কিন্তু শাহেদার এই ছেলেকে পছন্দ না। অপছন্দের কারণও তিনি জানেন না। মুবিন বলল, মা, আপনিও আমাদের সঙ্গে বসুন। শাহেদা যন্ত্রের মতো বললেন, তোমরা খাও, রাতে আমি কিছু খাই না, অম্বল হয়। ঝুমুর বলল, মুবিন ভাই, খেতে খেতে ওই গল্পটা আবার বলুন না, সবাই শুনুক। কোন গল্পটা?
জ্ঞানী ভূতের গল্পটা? আপা, তুমিও শোনো। ভয়ঙ্কর হাসির। হাসতে হাসতে বিষম খাবে। ভূতরা তো সাধারণত খুব বোকা হয়। ওই ভূতটা ছিল বুদ্ধিমান এবং জ্ঞানী। রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসের প্রথম ২৬ পৃষ্ঠা তার মুখস্থ ছিল। শাহেদা বিরক্ত গলায় বললেন, খাওয়ার সময় এত গল্প কি? চুপচাপ খেয়ে যা। মুবিন, খেতে পারছ? খেতে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা। হোটেলের কুৎসিত খাবার খাই। পোলাও কোরমা অমৃতের মতো লাগছে। ঝুমুর বলল, মুবিন ভাই, অমৃত খেতে কি পোলাও কোরমার মতো? মুবিন হাসি মুখে বলল, না, অমৃত খেতে মিষ্টি। এমনভাবে বললেন যেন আপনি অমৃত খেয়ে দেখেছেন। শাহেদা আবারও বিরক্ত গলায় বললেন, খাওয়ার সময় এত কথা কেন? খাওয়া শেষ করে মুবিন বারান্দায় বসে আছে। খুব জোরে সোরে বৃষ্টি নেমেছে। মুবিনের পাশে ঝুমুর বসে আছে। সে চোখ বড় বড় করে গল্প শুনছে। শাহেদা শুয়ে পড়েছেন। তার শরীর ভালো লাগছে না। মিতু রান্নাঘরে চায়ের পানি বসিয়েছে। চায়ের দুধ নেই, রং চা বানাতে হবে। মুবিন রং চা খেতে পারে না। ঝুমুর এসে পাশে বসল। চাপা গলায় বলল, আপা, কিরকম ঝুম বৃষ্টি নেমেছে দেখেছ? হুম। মুবিন ভাই এরকম ঝুম বৃষ্টির মধ্যে যাবে কিভাবে? ভিজতে ভিজতে যাবে, আর কিভাবে যাবে? আজ আমাদের বাসায় থেকে যাক না। অনেক রাত পর্যন্ত আমরা তিনজন মিলে গল্প করব। থাকবে কোথায়? বসার ঘরে বিছানা করে দিব। ও রাজি হবে না। বললেই রাজি হবে। বলে দেখব আপা। দেখতে পারিস। ঝুমুর ছুটে চলে গেল। উৎসাহে তার চোখ ঝলমল করছে। মিতু ছোট্ট নিঃশ্বাস ফেলে কাপে চা ঢালছে। সে জানে মুবিন রাজি হবে না। এসব ব্যাপারে সে ভয়ঙ্কর সাবধান। মিতু চা নিয়ে বারান্দায় গেল। ঝুমুর করুণ গলায় বলল, আপা, মুবিন ভাই থাকতে রাজি হচ্ছে না। তুমি একটু বলে দেখো না। মুবিন চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, তোমার আপা বললেও রাজি হব না। বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধাবেন। অনেকদিন অসুখ বিসুখ হচ্ছে না। একটা অসুখ বাঁধাতে ইচ্ছা করছে। চা শেষ করে বৃষ্টির মধ্যেই মুবিন নেমে গেল। ঘরে কোনো ছাতা নেই। মিতুর মনটা খারাপ লাগছে। একটা ছাতা থাকলে বেচারাকে দেয়া যেত। দুবোন বারান্দায় বসে আছে। ঝুমুর বলল, মুবিন ভাই নামলো আর কি বৃষ্টিটাই না শুরু হলো। আপা দেখলে? অসুখ অসুখ করছিল। এখন যে নির্ঘাত অসুখে পড়বে। পড়ুক। আপা, উনি যে তোমার জন্য শাড়িটা এনেছেন সেটা পরবে? রাত দুপুরে নতুন শাড়ি পরব কেন? পরো না, দেখি কেমন লাগে, প্লিজ। শুধু শুধু বিরক্ত করিস না তো ঝুমুর। প্রচণ্ড মাথা ধরেছে। আমি এখন শুয়ে পড়ব। বেচারা শখ করে এনেছে, পরো না। পড়লে কি হবে? ও তো আর দেখবে না। না দেখো, তুমি তো জানবে। সে তোমার জন্য কষ্ট টষ্ট করে একটা শাড়ি এনেছে, তুমি সেটা পরেছ। ওই শাড়ি আমাকে মানাবে না। বেগুনি রঙের শাড়ি। আমি কালো একটা মেয়ে। প্লিজ আপা, প্লিজ। ঝুমুর, তোর খুব বিরক্ত করার স্বভাব হয়েছে। ১,০০,০০০ বার প্লিজ বললেও আমি এখন শাড়ি পরব না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি পরবে। আয় শুয়ে পড়ি। রাত দুপুর পর্যন্ত বারান্দায় বসে থাকার কোনো মানে হয় না। আর একটু বসি আপা। তুই বসে থাক, আমি শুয়ে পড়ি। ও আপা, একটা কথা বলতে ভুলে গেছি। বিকেলে এক ভদ্রলোক এসে তোমাকে একটা চিঠি দিয়ে গেছেন। মিতু বিস্মিত হয়ে বলল, কি চিঠি? আমি কি করে বলবো কি চিঠি? খামে বন্ধ। আমি খাম খুলিনি। খাম খুলে মিতু ৪টা চকচকে ৫০০ টাকার নোট পেল। কোনো চিঠি নেই, শুধুই টাকা। টাকাগুলো সে মোবারক সাহেবের বাড়িতে ফেলে এসেছিল। ঝুমুর অবাক হয়ে বলল, এত টাকা কিসের আপা? মিতু ফ্যাকাশে ভঙ্গিতে হাসল। মোবারক সাহেবের হোটেলের ঘর আকাশের কাছাকাছি। ৮১ তলার ৮৩৩ নম্বর রুম। জানলা খুললে রুমের ভেতর মেঘ ঢুকে পড়বে। তবে জানলা খোলার ব্যবস্থা নেই। রুমের সঙ্গে বারান্দার মতো আছে। বারান্দাও থাই অ্যালুমিনিয়ামে ঢাকা। এখানে দাঁড়ালে টোকিও শহরের খানিকটা দেখা যায়। সবচেয়ে ভালো দেখা যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে। প্রতি মিনিটে একটা করে প্লেন উঠছে নামছে। প্লেন যে এমন রাজকীয় ভঙ্গিতে আকাশে ওড়ে, মোবারক সাহেবের ধারণা ছিল না। বেশ খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে প্লেনের উঠানামা দেখে এই সিদ্ধান্তে এলেন যে ওড়ার সময় প্লেনগুলো রাজকীয় ভঙ্গিতে উঠলেও নামার সময় ভয়ে ভয়ে নামে। হোটেলের বারান্দার এই অংশটির নাম বিজনেস কর্নার। পার্সোনাল কম্পিউটার, ফ্যাক্স মেশিন,
লেখার চেয়ার টেবিল সবই আছে। লেখার টেবিলের এক কোণায় কফি পার্কুলেটরে আগুন গরম কফি। মূল লেখার টেবিলের এক কোণে ছোট্ট টিভিতে সিএনএনের খবর দেখা যাচ্ছে। বারান্দার এই অংশে সিগারেট খাওয়া যাবে, এরকম একটা নোটিশ ঝুলছে। নো স্মোকিং সাইন ঝুললে সিগারেট খাবার ইচ্ছে হয়, কিন্তু সিগারেট খাওয়া যায় এ জাতীয় নোটিশ দেখলে সিগারেট খেতে ইচ্ছা করে না। আজ রোববার, ছুটির দিন। মোবারক সাহেব কাজকর্ম যা নিয়ে এসেছেন তার কিছুই আজ করার নেই। শহরে ঘুরে বেড়ানো বা শপিং করার প্রশ্ন আসে না। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এইসব ভালো লাগে, তারপর ভালো লাগে না। তাছাড়া জাপানে তার দেখার নতুন কিছু নেই। তিনি আরও খানিক্ষণ প্লেনের উড়াউড়ি দেখলেন। আজ সারাদিন কি করবেন তার একটা তালিকা মনে মনে করলেন। রেহানার সঙ্গে টেলিফোনে কথা বলা, কথা না বললেও হয়, বললে ক্ষতি নেই। জীবনে যতবার দেশের বাইরে এসেছেন ততবারই স্ত্রীর সঙ্গে অন্তত একবার হলেও টেলিফোনে দীর্ঘ আলাপ করেছেন। তিনি অসংখ্যবার দেশের বাইরে গেছেন, রেহানা কখনো তার সঙ্গে আসেনি। রেহানার আকাশভীতি আছে। ছোটবেলায় তার হাত দেখে কে নাকি বলেছিল তার মৃত্যু হবে অ্যাক্সিডেন্টে। রেহানার ধারণা সেই অ্যাক্সিডেন্ট হবে আকাশে। রেহানাকে টেলিফোনের পর চিঠি লেখা যেতে পারে। বাইরে এলেই তার চিঠি লিখতে ইচ্ছা করে, কিন্তু চিঠি লিখবে কাকে? তার চিঠি লেখার কেউ নেই। বই পড়া যায়। ভূতের বইটা সঙ্গে এনেছেন। প্রথম গল্পটা মাঝামাঝি পর্যন্ত পড়া হয়েছে। গল্পের শেষটা কেমন দেখা যেতে পারে। সুন্দর করে শুরু করা গল্পের শেষটা সাধারণত খুব এলোমেলো থাকে। মোবারক সাহেব কাপে কফি ঢাললেন। চা, কফি এইসব পানীয় নিজে ঢেলে খেতে ভালো লাগে না। অন্য কেউ বানিয়ে হাতে তুলে দিলে ভালো লাগে। টেপি মেয়েটিকে সঙ্গে নিয়ে এলে ভালোই হতো। এই মুহূর্তে কফির কাপ হাতে তুলে দিতে পারত। ছুটির দিন ছিল। ছুটির দিনে সঙ্গে নিয়ে ঘুরতেন। যা দেখত তাতেই বিস্ময়ে অভিভূত হতো। সেই বিস্ময় দেখতে ভালো লাগত। নিজের বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে গেলে অন্যের বিস্মিত চোখ দেখতে ভালো লাগে। মেয়েটিকে অনায়াসে নিয়ে আসা যেত। শেষ মুহূর্তে পরিকল্পনা বাদ দিলেন। তবে মেয়েটি সম্পর্কে খোঁজখবর লোকমানকে পাঠাতে বলেছিলেন। লোকমান ফ্যাক্স গতকাল পাঠিয়েছে। তার পড়ে দেখতে ইচ্ছা করেনি, এখনও করছে না। যখন করবে তখন পড়ে দেখবেন। কফি খেতে ভালো হয়নি, কিংবা হয়তো ভালোই হয়েছে, তার নিজের ভালো লাগছে না। ভালো লাগা এবং মন্দ লাগার ব্যাপারটা তার খুব তীব্র। যা ভালো লাগে না, হাজার চেষ্টা করেও তাকে আর ভালো লাগাতে পারেন না। যখন বয়স কম ছিল তখন ভালো লাগাতে চেষ্টা করতেন, এখন তাও করেন না। রেহানাকে বিয়ের রাতেই তার ভালো লাগেনি। পুতুল পুতুল টাইপের একটা মেয়ে। আয়নায় জবরজং হয়ে খাটের এক কোণায় জড়সড় হয়ে বসেছিল। ঘরে ঢুকেই তার গোলাপ ফুলের গন্ধে মাথা ঘুরে গেল। দুনিয়ার গোলাপ দিয়ে বাসর ঘর সাজিয়েছে। একটা গোলাপের ঘ্রাণ সহ্য করা যায়, কিন্তু 1,00,000 গোলাপের ঘ্রাণ সহ্য করা যায় না। তাকে ঢুকতে দেখেই রেহানা মুখ তুলে তাকাল। সুন্দর মুখ, গোলগাল সুখী সুখী চেহারা, বড় বড় চোখ। তারপরেও মোবারক সাহেবের ভালো লাগল না। তিনি ভালো লাগার প্রাণপণ চেষ্টা করে বললেন, কেমন আছো রেহানা? নববধূ নড়ে চড়ে বসল, জবাব দিল না। কি গরম পড়েছে দেখেছ? গরমে ফুল পচে বিশ্রী গন্ধ ছাড়ছে, তাই না? রেহানা বলল, জি। অথচ বাসর ঘর মোটেই গরম ছিল না। শীতকালে বিয়ে হচ্ছে, তারপরেও বাসর ঘরের এয়ার কুলার চলছে। মাথার উপরে হালকাভাবে ফ্যান ঘুরছে। তিনি নববধূর পাশে বসে হাই তুললেন। বাসর ঘরে নববধূর পাশে বসে খুব কম পুরুষই হাই তোলে। তিনি সেই কম সংখ্যক পুরুষদের দলে। রেহানা আশেপাশে থাকলে এখনও তার হাই ওঠে। টেলিফোনে যখন তার সঙ্গে কথা বলেন তখনও হাই ওঠে। মোবারক সাহেব হোটেলের বারান্দা থেকে শোবার ঘরে চলে এলেন। রেহানার সঙ্গে টেলিফোনে খানিক্ষণ কথা বলবেন। দেশ থেকে আসা ফ্যাক্সগুলো দেখবেন। ভূতের বইটা পড়বেন। না, গোটা বই না, প্রথম গল্পের শেষটা। আজ দিনটা শুয়ে বসে কাটানো। কাল অনেক কাজ। কাজে সাহায্য করার জন্যে তিনি সঙ্গে কাউকে আনেননি। যা করার তাকে একা করতে হবে। একজন কাউকে নিয়ে এলে হতো, কাজের সাহায্য না হোক, কথা বলা যেত। মানুষ একা থাকতে পারে না। মানুষের সবচেয়ে বড় শাস্তি মৃত্যুদণ্ড না, সলিটারি কনফাইনমেন্ট, নিঃসঙ্গ নির্বাসন। হ্যালো রেহানা। ওমা, তুমি কেমন আছো রেহানা? আশ্চর্য,
তুমি ফাট করে জাপান চলে গেলে? আগে তো কিছুই বলনি। আমি ইদ্রিসকে টেলিফোন করলাম, ইদ্রিস বলল স্যার জাপানে। আমি বললাম কোথায় আছে টেলিফোন নাম্বার দাও। ও দিল না, বলল সে জানে না। আমি নিশ্চিত সে জানে, তবু দিল না। তুমি কি ওকে বলেছ আমাকে টেলিফোন নাম্বার না দিতে? না। তাহলে দিল না কেন? বুঝতে পারছি না কেন দিল না। তুমি অবশ্যই ওকে কঠিন ধমক দেবে। কি আশ্চর্য, আমি টেলিফোন নাম্বার চাইলাম, ও দিল না, মিথ্যা কথা বলল। রেহানা, তুমি কেমন আছো সেটা তো বললে না। ভালো না, কাল সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি। রাত 11টার সময় ঘুমোতে গেছি, তখনই মনে হয়েছে ঘুম হবে না। কান্তাকে টেলিফোন করলাম, কান্তা বলল মাথায় পানি ঢেলে 1 কাপ গরম দুধ খেয়ে শুয়ে থাকতে। মাথায় পানি ঢাললাম, কিন্তু গরম দুধ আর খুঁজে পাই না। চায়ের জন্য কনডেন্স মিল্ক ছাড়া ঘরে দুধ নেই। কল্পনা করতে পারো, শেষে ডিপ ফ্রিজে 1 প্যাকেট দুধ পাওয়া গেল, জমে পাথরের মতো হয়ে গেছে। কল্পনা করতে পারো, মাইক্রোওয়েভে দুধের পাথর গলাতে দিয়েছি, ওমা সেটাও নষ্ট। ওই দুধ গরম করে খেতে খেতে রাত বেজেছে 2টা। গরম দুধ খাবার পরেও লাভ হয়নি দেখেছি। শেষ রাতের দিকে চোখের পাতা একটু বন্ধ হয়েছে, তখন শুধু দুঃস্বপ্ন দেখেছি। তোমার সেই অ্যাক্সিডেন্টের দুঃস্বপ্ন? না, আরও ভয়ঙ্কর। স্বপ্নে দেখলাম আমার যে কাজের মেয়েটা করিমের মা, সে বটি দিয়ে আমাকে কোপাচ্ছে। বলো কি? আমি যতই বলি এই করিমের মা, এই, ততই সে হাসে আর কোপ দেয়। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই 3 মাসের অ্যাডভান্স বেতন দিয়ে ওকে বিদায় করেছি। যেতে চায় না, কান্নাকাটি করে। আমি পাত্তা দেইনি। এমনিতেই আমার রাতের ঘুম হয় না, তারপর যদি এরকম দুঃস্বপ্ন দেখার পরেও তাকে রেখে দিই, সেটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। তুমি জাপান থেকে আমার জন্য একটা বই নিয়ে এসো। কি বই? স্বপ্নের ইন্টারপ্রিটেশনের একটা বই। কোন স্বপ্ন দেখলে কি হয় এই বই। খাবনামা জাতীয় বই? হুম। এইসব বই আমাদের দেশের ফুটপাতে পাওয়া যাবার কথা। জাপানে কি পাওয়া যাবে? তাই পাওয়া যাবে। স্বপ্ন নিয়ে সারা পৃথিবীতে রিসার্চ হচ্ছে। স্বপ্ন তো তুচ্ছ করার বিষয় না। আচ্ছা, আমি বই নিয়ে আসব। এখন টেলিফোন রাখি। জরুরি কোনো ফ্যাক্স এসেছে বলে মনে হচ্ছে। ফ্যাক্স মেশিনে শব্দ হচ্ছে। রেহানাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে মোবারক সাহেব টেলিফোন নামিয়ে রাখলেন। তিনি স্বস্তি বোধ করছেন, কারণ রেহানা তার কাছে টেলিফোন নাম্বার চায়নি, চাইতে ভুলে গেছে। টেপি সম্পর্কে লোকমান খোঁজ যা পাঠিয়েছে তাতে মোবারক সাহেবের বিস্ময়ের সীমা রইল না। মেয়েটির নাম টেপি নয়, মিতু। তার ছবির জগতের একটা নাম আছে, রেশমা। তারা 3 বোন না, 2 বোন 1 ভাই। ভাই জেলে আছে। 7 বছরের সাজা হয়েছে। বাবা চা বাগানে চাকরি করতেন। চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। ব্যবসা করতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন। মিতু ইন্টারমিডিয়েটে পড়ার সময় তিনি মারা যান। মেয়েটির আর পড়াশোনা হয়নি। লোকমানের পাঠানো রিপোর্টটি সম্পূর্ণ না। মেয়েটা ছবির লাইনে কি করে এলো, রিপোর্টে এই তথ্য থাকা উচিত ছিল। মেয়েটির বাবা কিসের ব্যবসা করতেন? ভাইয়ের 7 বছরের সাজা হয়েছে। মামলাটা কিসের? খুনের মামলা? অস্ত্র মামলা? মেয়েটি অভিনয় ভালোই জানে। শুরুতে তার সামান্য সন্দেহ হচ্ছিল মেয়েটি রসিকতা করছে। শেষে তিনি মেয়েটির কথা বিশ্বাস করতে শুরু করেছিলেন। 3 বোন, হ্যাপি, টেপি, পেপি। এই হাস্যকর ব্যাপারটি যে মেয়ে বিশ্বাস করিয়ে ফেলতে পারে, তার অভিনয় ক্ষমতা তুচ্ছ করার মতো না। মোবারক সাহেব দুপুরে কিছু খেলেন না। বরফের কুচি দিয়ে 1 গ্লাস টমেটোর রস খেয়ে শুয়ে পড়লেন। গল্পের বইটি পড়ার চেষ্টা করলেন। যতই এগুচ্ছেন গল্প ততই উদ্ভট হচ্ছে। ভূতের গল্প হিসেবে এইসব ছাইপাশ আজকাল লেখা হচ্ছে। লক্ষ লক্ষ কপি ছেপে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো মানে হয়? ভরা পেটে আরাম করে ঘুমানো যায় না, হাঁসফাঁস লাগে। খিদে নিয়ে শুয়েছেন বলেই বোধহয় তিনি সন্ধ্যা পর্যন্ত ঘুমোলেন। ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। অফিস থেকে টেলিফোন। তিনি যতদিন বাইরে থাকবেন ততদিনই প্রতি সন্ধ্যায় টেলিফোনে তার খোঁজখবর নেওয়া হবে। ঢাকা অফিসের খবর তাকে দেয়া হবে। টেলিফোন করেছে লোকমান। মোবারক সাহেব কোমল গলায় বললেন, কেমন আছো লোকমান? স্যার ভালো আছি। একটা ফ্যাক্স পাঠিয়েছিলাম স্যার, পেয়েছেন? হ্যাঁ, ঢাকার খবর কি? দেয়ার মতো কোনো খবর নেই স্যার, সব ঠিকঠাক আছে। জুনের 18 তারিখ মংলা পোর্টে আমাদের যে জাহাজটা আসার কথা, সেটা ঠিক আছে? স্যার এখন পর্যন্ত ঠিক আছে। এডেন হয়ে আসবে। এডেনে কোনো সমস্যা না হলে তারিখ মতোই আসবে। সমস্যা হবার কি কোনো সম্ভাবনা আছে? জি আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো কথা।
একটা ছবি বানাতে কি পরিমাণ টাকা লাগে তুমি জানো? স্যার, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ছবি বানাতে, টু মেক এ ফুল লেন্থ ফিচার ফিল্ম, কি পরিমাণ টাকা লগ্নি করতে হয় তুমি কি জানো? স্যার, আমি জানি না, তবে আপনি বললে খোঁজ নিতে পারি। খোঁজ নিও তো। আমি স্যার এখনই খোঁজ নেব। খোঁজ নিয়ে ঘন্টা দুয়েকের মধ্যে আপনাকে জানাবো। তাড়া কিছু নেই, তুমি খোঁজ নিয়ে রাখো, একসময় আমাকে জানালেই হবে। জি আচ্ছা স্যার। লোকমান, আমি তাহলে টেলিফোন রাখি। টেলিফোন রেখে মোবারক সাহেব রাতের কর্মকাণ্ড মনে মনে ঠিক করে ফেলেন। ক্যাব নিয়ে খানিক্ষণ ঘুরবেন, বইয়ের দোকানে যেতে হবে, স্বপ্ন তথ্য বিষয়ক বই কিনতে হবে, তারপর একটা মেক্সিকান রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে। ডিনারের সঙ্গে মার্গারিটা খেতে ইচ্ছে করছে। মেক্সিকান রেস্টুরেন্ট ছাড়া এই পানীয় আর কোথাও পাওয়া যায় না। জাপানি কাবি ড্রাইভাররা ইংরেজি জানে না বললেই হয়। হোটেলের রিসিপশনিস্টদের সাহায্য নিতে হবে। বড় হোটেলের রিসিপশনিস্টদের সঙ্গে কথা বলতে তার ভালো লাগে না। এরা যন্ত্রের মতো কথা বলে। আজ পর্যন্ত তিনি 5 তারা হোটেলে এমন কোনো রিসিপশনিস্ট পাননি যে মানুষের মতো কথা বলছে। এই হোটেলের রিসিপশনিস্ট মেয়েটি এমন সাজ সেজেছে যেন সে এক্ষুনি বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে যাবে। পাতলা ঠোঁটে যে লিপস্টিক দিয়েছে তাতে মনে হচ্ছে ঠোঁটে আগুন জ্বলছে। জাপানিরা ভালো ইংরেজি বলতে পারে না, কিন্তু মেয়েটি নিখুঁত আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজিতে বলল, স্যার, আপনার জন্যে আমি কি করতে পারি? মোবারক সাহেব বিরক্তি ও বিতৃষ্ণা নিয়ে মেয়েটিকে দেখছেন। যন্ত্র কথা বলছে, মানুষ না। কঠিন কিছু বলে মেয়েটির যন্ত্রভাবকে নষ্ট করে দিলে সে হয়তো মানুষের মতো কথা বলত। স্যার, কিছু কি করতে পারি? মোবারক সাহেবের ইচ্ছা হল বলেন, ইয়াং লেডি, আমি খুব একা বোধ করছি। তুমি কি তোমার ডিউটি শেষ হবার পর রাতে ঘণ্টাখানেকের জন্য আসবে? তোমাকে আমি হ্যান্ডসামলি পে করব। এই জাতীয় কথা বললে সে একটা ধাক্কা খাবে, তার রোবট ভাব এতে কাটতে পারে। মোবারক সাহেব তেমন কিছু বললেন না। মেক্সিকান রেস্টুরেন্টের ঠিকানা চাইলেন। মেয়েটি দ্রুত ঠিকানা বের করে ফেলল। হাসি মুখে বলল, আমি কি ক্যাব ঠিক করে তাকে ইনস্ট্রাকশন দিয়ে দেব? দিলে খুব ভালো হয়। ইউ আর সো কাইন্ড। প্লিজ ডোন্ট মেনশন। সব ধরাবাঁধা কথা, সব যন্ত্রের মতো কথা, যেন আগে থেকে প্রোগ্রাম করা। রেহানাও তো এরকম। সে কোনো 5 তারা হোটেলের রিসিপশনিস্ট নয়, কিন্তু সে যখন কথা বলে তখন সেও তো তার ধরাবাঁধা গদে চলে আসে। এর বাইরে কথা বলতে পারে না। আসলে সব মানুষই কি এরকম নয়? তিনি নিজেও কি একজন রোবট না? মানুষ রোবট কিভাবে হয়? চট করে হয় না, খুব ধীরে ধীরে হয়। কাজেই এই প্রক্রিয়া বোঝা যায় না। এক ভোরবেলা ঘুম থেকে জেগে দেখে সে রোবট হয়ে গেছে। তখন সে আতঙ্কে অস্থির হয়ে যায়। তিনি নিজে কি এখন আতঙ্কে অস্থির হয়েছেন? হ্যাঁ, হয়েছেন। সারাক্ষণ তার একা একা লাগে এবং মানুষের সঙ্গ অসহ্য বোধ হয়। এই অসহ্য বোধ হওয়া ব্যাধি বাড়ছে, ক্রমেই বাড়ছে। এর মধ্যে 2 বার তার মনে হয়েছে বেঁচে থাকার তেমন কোনো অর্থ নেই। সাধারণভাবে মনে হয়নি, তীব্রভাবেই মনে হয়েছে। প্রথমবার মনে হল 3 বছর আগে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমুতে গেছেন। রেহানা বলল, আজকের ভেজিটেবল কোপ্তা তোমার কেমন লেগেছে? তিনি বললেন, ভালো। একটু টকটক লাগছিল না? হুম। তেঁতুল বেশি হয়ে গিয়েছিল। মাদ্রাজি রান্না তো, সবকিছুতেই তেঁতুল দেয়। হুম। আমি বাবুর্চিকে বলেছি তেঁতুল ছাড়া একবার করতে। ভালো করেছ। কাল করতে বলবো? বলো। তিনি কোলবালিশ জড়িয়ে শুয়ে পড়লেন। বাতি নিভিয়ে রেহানা ঘুমোতে এলো এবং সে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। তার ঘুম আসছিল না। তিনি এপাশ ওপাশ করলেন না। নড়াচড়া করলে রেহানার ঘুম ভেঙে যাবে। চুপচাপ শুয়ে রইলেন। বাথরুমের ট্যাপ বোধহয় ভালোমতো বন্ধ করা হয়নি। কিছুক্ষণ পরপর টপ করে পানির ফোঁটা পড়ার শব্দ আসতে লাগল। 1 মিনিট নীরবতা, তারপর টপ করে একটা শব্দ, আবার নীরবতা, আবার শব্দ। তিনি সাবধানে বিছানা ছেড়ে উঠলেন। বাথরুমের ট্যাপ ভালো করে বন্ধ করলেন। তখন ঘড়ির শব্দ শোনা যেতে লাগল। টকটক করে সেকেন্ডের কাঁটা নড়ছে। তিনি আবার উঠলেন। দেয়াল থেকে চেয়ারে দাঁড়িয়ে ঘড়ি নামানোর কোনো অর্থ হয় না। তিনি খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলেন। সামনের রাস্তা ফাঁকা, কোনো লোক চলাচল নেই। শীতের রাতে এই সময় লোক চলাচল থাকেও না। সে রাতে শীত খুব তীব্র ছিল, কিন্তু তার শীত লাগছিল না।
তার গায়ে ফ্লানেলের স্লিপিং স্যুট। বারান্দায় খোলা বাতাস দিচ্ছে, শীতে তার জমে যাওয়ার কথা। তিনি রেলিং ধরে দাঁড়ালেন। তার একটু গরম লাগতে লাগল। সেই সঙ্গে ক্ষীণ ইচ্ছা হতে লাগল লাফ দিয়ে নিচে পড়ে যেতে। তার মনে হলো পড়াটা খুব ইন্টারেস্টিং হবে। 3 তলা থেকে নিচে পড়ার সময় মাথাটা যদি আগে পড়ে, তাহলে মাথা থ্যাতলানোর টাস করে একটা শব্দ হবে। সেই শব্দটাও ইন্টারেস্টিং হবার কথা। এই জাতীয় চিন্তা সব মানুষের ভেতর কখনো না কখনো আসে, কিন্তু চিন্তাটা স্থায়ী হয় না। মুহূর্তের মধ্যে আসে, আবার মুহূর্তের মধ্যে চলে যায়। তার গেল না। তিনি স্থির সিদ্ধান্তে এলেন যে লাফিয়ে নিচে পড়বেন। পড়ার জন্য ভালো জায়গা বের করতে হবে। নরম কোনো জায়গায় পড়লে হবে না, শান বাঁধানো জায়গায় পড়তে হবে। কিছুক্ষণের মধ্যে তিনি লাফিয়ে নিচে পড়ে যাবেন। এই চিন্তাটা তার এত ভালো লাগতে লাগল যে আনন্দে গায়ে কাটা দিল। তার মনে হলো অনেক অনেক দিন তিনি এই আনন্দ পাননি। তিনি রেলিংয়ের উপর উঠতে যাচ্ছেন, তখন শোবার ঘরের থেকে রেহানা বলল, এই, তুমি একা একা এখানে কি করছো? তিনি স্ত্রীর দিকে তাকালেন। এত বিরক্তি এবং এত রাগ নিয়ে তিনি তার স্ত্রীর দিকে এর আগে কখনো তাকাননি। পাতলা একটা জামা গায়ে দিয়ে আছো, তোমার ঠান্ডা লাগছে না? আমি তো শীতে মরে যাচ্ছি। ঘুম আসছে না? না। ঘুমের ওষুধ খাবে? না খাওয়াই ভালো, একবার খেলে অভ্যাস হয়ে যায়। আমার তো 2-3টা সিডাক্সিন না খেলে তন্দ্রা পর্যন্ত আসে না। এসো, ভেতরে এসো। ইস রে, কি ঠান্ডা। তিনি ঘরে ঢুকলেন, বিছানায় ঘুমোতে গেলেন এবং বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লেন। তিনি বোকা নন, তিনি বুদ্ধিমান মানুষ। যা ঘটেছে তা যে আবারও ঘটবে তা তিনি জানেন। তিনি যদি বেঁচে থাকতে চান, সেই পথ তাকে খুঁজতে হবে। এখানে সাহায্য করার আসলে কেউ নেই। বিলেতে তিনি এক নামী সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলেন। এক এক সিটিংয়ে এই ভদ্রলোক 75 পাউন্ড করে নেন। রংচঙে পোশাক পরা এক বুড়ো, যে ফুর্তিবাজের ভূমিকায় অভিনয় করার চেষ্টা করছে। অভিনয় ভালো হচ্ছে না। মোবারক সাহেব চট করে সে অভিনয় ধরে ফেললেন এবং বুড়োর জন্য একটু মায়াও লাগল। বুড়ো বলল, তোমার সমস্যাটা কি? মোবারক সাহেব বললেন, আমার কোনো সমস্যা নেই। আমার কাছে এসেছো কেন? গল্প করতে এসেছি। বসো বসো, আরাম করে বসো এবং গল্প করো। গল্প তুমি করবে না আমি করব? মোবারক সাহেব বললেন, দুজনে মিলেই করব। প্রথমে তুমি শুরু করো, দেখি তোমার গল্পটা ইন্টারেস্টিং কিনা। তুমি নিশ্চিত তোমার কোনো সমস্যা নেই? আমি নিশ্চিত। তাহলে তো তুমি মানুষ না, তুমি ফার্নিচার গোত্রীয় টেবিল বা চেয়ার। মানুষ হলে সমস্যা থাকতেই হবে। তোমাদের বিদ্যা তাই বলে? হ্যাঁ, তাই বলে। প্রচুর সমস্যা থাকবে, তোমরা আমাদের কাছে আসবে, আমরা খেয়ে পরে বাঁচব, তোমরাও পাউন্ড খরচের একটা জায়গা পাবে। মোবারক সাহেব লক্ষ্য করলেন বুড়ো নকল হাসি হাসছে। এদের কাছে আসা অর্থহীন। তারপরেও কিছু কথাবার্তা হল। তিনি একসময় জানতে চাইলেন, মানুষ মরতে চায় কেন? বুড়ো কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, অসংখ্য কারণে মানুষ মরতে চায়। তুমি কি জন্যে চাচ্ছ সেটা তুমি জানো। মোবারক সাহেব মনে মনে বুড়োর বুদ্ধির প্রশংসা করলেন। একটা সিটিংয়ে যে 75 পাউন্ড নেয় তার কিছু বুদ্ধি তো থাকতেই হবে। বুড়োর সঙ্গে আলাপ করে মোবারক সাহেবের কোনো লাভ হয়নি। তার সমস্যা তিনি জানেন। তিনি বিস্মিত হবার ক্ষমতা নষ্ট করে ফেলেছেন। তাকে বেঁচে থাকতে হলে বিস্মিত হবার ক্ষমতা ফিরে পেতে হবে, কিংবা এমন কাউকে পাশে লাগবে যার বিস্মিত হবার ক্ষমতা প্রবল। বইয়ের দোকান থেকে তিনি স্বপ্নের উপর 2টা বই কিনলেন। সেলস গার্ল হাসি মুখে বলল, তুমি বুঝি খুব স্বপ্ন দেখো? মেয়েটার কথা তার ভালো লাগল। এই মেয়েটি রোবট হয়ে যায়নি, তার বিস্মিত হবার ক্ষমতা আছে। 2টা স্বপ্নের বই কিনতে দেখে সে বিস্মিত হয়েছে। তুমি কি আর কোনো বই নেবে? সুইসাইডের ওপর কোনো বই আছে? হ্যাঁ আছে, অ্যানাটমি অফ সুইসাইড। 500 পৃষ্ঠার একটা বই। তিনি ডলার দিচ্ছেন। মেয়েটা কৌতূহলী হয়ে তাকে দেখছে। শুনছিলেন হুমায়ুন আহমেদের জীবনমুখী উপন্যাস পেন্সিল আঁকা পড়ি। পড়ছিলাম এর 2য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।